ভালোভাবে দেখবো। অর্থাৎ এই জায়গাগুলো আমরা দেখবো এইভাবে, আমাদের যে বিষয়গুলো প্রয়োজন নেই সেগুলো আমরা শিখবো না। আমাদের মেইনলি এখানে 12টা টেন্সের ভিতর থেকে আমাদের কোন কোন বিষয়গুলো শিখতে হবে সেই জায়গাটা দেখবো। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার সিম্পল অ্যান্ড ইনডেফিনিট টেন্স এর ব্যবহার বেশি হয়ে থাকে। এছাড়া প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স গুলোরও ব্যবহার বেশি হয়ে থাকে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখেন এই জায়গাটা, হিয়ার ইউ ক্যান সি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটাও খুব বেশি পরিমাণে হয়ে থাকে। আমি ভাত খেয়েছি, তাহারা বাজারে গিয়েছে, সে স্কুলে গিয়েছে, আমি একটি মোবাইল ফোন কিনিয়েছি, কিনিয়াছি, হ্যাঁ, ভার্বের পরে ইয়াসি ইয়াসও থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভিতরে পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি লক্ষ্য করা হয়। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশনে পাস্ট এবং ফিউচার এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর ব্যবহার বেশি পরিলক্ষিত হয় না। অর্থাৎ কোন টেন্সটা বললাম জানেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইগুলা ব্যবহার করা হয় না। অর্থাৎ আমাদের কথা বলার ক্ষেত্রে যে টেন্সগুলো বেশি ব্যবহৃত হয় সেইগুলোই আমরা ভালোভাবে শিখবো এই চ্যাপ্টার থেকে। আমাদের কথা বলার ক্ষেত্রে যে টেন্সগুলো বেশি ব্যবহৃত হয় আমরা সেগুলোই শিখবো এই চ্যাপ্টার থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় অল অ্যাবাউট অফ সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স। দেখেন, সিম্পল টেন্স অথবা সিম্পল ইনডেফিনিট, সিম্পল টেন্স অথবা ইনডেফিনিট টেন্স, সারাদিনের কথাবার্তার 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র আমরা সিম্পল পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে স্টাডি করতে হবে। আপনারা মনে মনে একটু ভেবে দেখেন, আমরা সারাদিন যে কথাগুলো বলি সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত, এর বেশিরভাগ কথা কিন্তু 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট ব্যবহার করি বেশিরভাগ কথাবার্তা, মনে রাখবেন। তো আমরা প্রথমে দেখব পাস্ট সিম্পল টেন্স। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখনো বর্তমান নেই, তাকে পাস্ট সিম্পল টেন্স বলে। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বিদ্যমান নেই। কেমন? আমি ভাত খেয়েছিলাম, এইটা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 5 ঘন্টা আগে খেয়েছিলাম, ওই কাজটা কিন্তু এখন আর নেই, তার রিয়াকশনটা এখন আর ওইভাবে নেই। বাংলায় ক্রিয়াপদের সঙ্গে কি থাকবে? বাংলা ক্রিয়াপদের শেষে থাকবে লাম, লে, লেন, নি, নাই, এই শব্দগুলা কিন্তু থাকবে। গঠন সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। দেখেন এখানে আমরা ভুলেও কেউ কিন্তু অবজেক্ট বলবো না, এইটারও একটা ব্যাখ্যা রয়েছে। এই অবজেক্টের জায়গায় 3টা জিনিস থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে এবং অবজেক্টও থাকতে পারে। তো এই বিষয়গুলোর কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস পাবো, ধাপে ধাপে প্রত্যেকটার উপরে ক্লাস থাকবে। তো এখানে কি বলেছি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। দেখেন একটা এক্সাম্পল দেখি, এই নিয়মগুলা কিন্তু আমাদের মাথায় বেশিক্ষণ থাকে না, কিন্তু এক্সাম্পল দেখলে, একটা এক্সাম্পল যদি মনে রাখতে পারেন, ওই এক্সাম্পল দেখে দেখে আপনি নিয়ম তৈরি করতে পারবেন। কিভাবে পারবেন সেই জায়গাটা আমরা একটু দেখি। সে একটি ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। সে একটি ছবি এঁকেছিল, এখানে কি কোন টেন্স বা এটা কিভাবে আমরা শিখবো? এখানে আমাদেরকে ক্রিয়াটা লক্ষ্য করতে হবে, ভার্ব। অনেকেই কিন্তু আমরা কথা বললেই বুঝতে পারি না যে স্যার এই বাক্যটা কোন প্রকার টেন্সে রয়েছে। কেন বুঝতে পারি না? কারণ আমরা কিন্তু ভার্ব বা বাংলার ক্রিয়াটা বুঝি না। এঁকেছিল, এঁকেছিল মানে কি? গতকালকে এঁকেছিল, 1 সপ্তাহ পূর্বে, 1 মাস পূর্বে, এমন একটা সময় বুঝাচ্ছে। এবং এই জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে পাস্ট টেন্স। এই যে লাম, লেম, ল, তাম, তেম, ত, এঁকেছিল, গিয়েছিল, খেয়েছিল, সে বাড়ি এসেছিল বা তিনি বাড়ি আসেনি, এই যে নি, নাই, লাম, লে, লেন, এগুলা থাকলে কি হয়? এগুলা থাকলে বাক্যগুলোকে আমরা বাংলায় বুঝবো পাস্ট ইনডেফিনিট, এবং এর গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, সে ইংরেজিতে কথা বলেছিল, হি স্পোক ইন ইংলিশ। এই ক্লাসটা নেওয়ার আগে আপনাদের ওই ভোকাবুলারি কনজুগেশন অফ ভার্ব কেন পড়িয়ে আসলাম? কারণটা হচ্ছে ওইগুলো কেন মুখস্থ করতে বলেছি, কারণ হচ্ছে আপনি ওই জায়গাগুলো যদি ভালোভাবে মুখস্থ করতে পারেন, এই জায়গাটা আপনার জন্য অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার হয়ে যাবে। হি ড্রোভ এ কার, এখানে সে একটি গাড়ি চালিয়েছিল। আপনি সে ইংরেজি জানেন হি, একটি ইংরেজি জানেন এ, গাড়ি ইংরেজি জানেন কার, চালানো ইংরেজি জানেন ড্রাইভ, কিন্তু যখন বলবো চালিয়েছিল, তখন কি আমি ড্রাইভ ব্যবহার করতে পারবো? নো, আমাকে এখানে ড্রোভ ব্যবহার করতে হবে। তো এই ড্রোভ এর উৎপত্তিটা কোথায়? এই শব্দটা এসেছে ড্রাইভ থেকে। কোন জায়গা থেকে? ড্রাইভ থেকে। সে ভাত খেয়েছিল, হি এট রাইস। সে একটা বাড়ি তৈরি করেছিল, হি মেড আ হাউস। তারা মাছ ধরেছিল, দে কট ফিশ। দেখেছেন?
তাহলে এখানে ক্যাসের ভি টু কট ব্যবহার করেছি। মনে রাখবেন বাংলা ক্রিয়াপদের শেষে যদি লাম, লে, লেন, নি, নাই এরকম থাকে তাহলে সেইটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তার গঠন প্রণালী হয় সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। এবং এখানে কি বলেছি, সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে একটা ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। সে ইংরেজিতে কথা বলেছিল, হি স্পোক ইন ইংলিশ। তাহলে কি দাঁড়ালো, প্রথমে সাবজেক্ট ব্যবহার করবেন, তারপর ভার্বের ভি টু ফর্ম ব্যবহার করবেন, তারপর আপনাকে অবজেক্ট বসাতে হবে। রওশনারা বেগম, আপনি কয়েকটা বলেন তো, পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলা বাক্য বলেন এবং সঙ্গে সঙ্গে ইংরেজি করতে হবে। ফারজানা, সুমাইয়া শারমিন, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ক্যান ইউ হেয়ার মি? ইয়েস। আপনার নাম কি? সুমাইয়া শারমিন, বলেন। এখানে যে আমি পাস্ট টেন্স বুঝালাম, পাস্ট ইনডেফিনিট, এখানে তিনটা বাক্য লিখেছি, এই তিনটা বাদে আপনি কয়েকটা পাস্ট টেন্সের বাংলা বাক্য বলেন, সেইগুলোর ইংলিশ ট্রান্সলেট করতে হবে। পারবেন? সমস্যা? বলেন, না না। চেষ্টা করলে ইয়েস পারা আই। যাবে। হুম। সে গান গেয়েছিল। হুম, সুন্দর। হি আহ, হি স্যাং এ সং, সঙ্গে সঙ্গে ইংলিশটাও বলে যান। সে মাছ ধরেছিল, শি কট ফিশ। সে একটি ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। বলেন, কয়েকটা বলেন দেখি কেমন হয়, সবাই শুনবেন ওনাকে। সে আহ, পড়ালেখা করেছিল। ইয়েস, হি তাহলে কি হবে? হি রিড হিজ স্টাডি। হিজ লেসন্স দিতে হবে, সে তার পড়া প্রস্তুত করেছিল, হি প্রিপেয়ার্ড হিজ লেসন্স। ঠিক আছে, এখানে প্রিপেয়ার। প্রিপেয়ার দেওয়া যাবে না, প্রিপেয়ার্ড, ইয়েস, ইডি যোগ করতে হবে, প্রিপেয়ার্ড হিজ লেসন্স। তো অনেক ভালো বলেছেন, দেখেন চেষ্টা করতে হবে এইভাবে। এখানে আমরা যারা রয়েছি প্রত্যেকেই কিন্তু কথা বলতে হবে। ইংরেজি শিখতে গেলে একটা প্রবাদ বাক্য রয়েছে, সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখেতে। ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ, আপনাকে মুখ খুলতে হবে। ভাষা কখনো মুখ বন্ধ করে শেখা যায় না। দেখেন আমরা সবাই বাঙালি, আমরা কি বাংলাটা কখনো না বলে শিখতে পারতাম? বাংলা আমরা কিন্তু সেই মাতৃগর্ভ থেকে শুনতে শুনতে বড় হয়েছি। এখন কিন্তু এই ভাষাটা আমাদের কাছে কোনো গ্রামার না ছাড়াই, এখানে ছোট শিশুরা কি গ্রামার জানে? জানে না। তারা কিন্তু এই বাংলায় অনর্গল কথা বলতে পারে। কিভাবে? এরা শুনে শুনে শিখেছে। শুনতে হবে এবং আপনাকে বলতে হবে, প্রচুর পরিমাণে কথা বলতে হবে। তো স্যার প্রেজেন্টেশন নিবে, অনেক কিছু আপনাদেরকে দেখাবে, অনেক সহজ হবে এই পথটা। তো সবাই এইভাবে চেষ্টা করবেন। মহুয়া পড়শি, আপনি কয়েকটা বলতে পারবেন ইংলিশ বাক্য পাস্ট ইনডেফিনিট টেন্সের? আমি যেটা বুঝাইছি এই জায়গাটা দেখেন, প্রথমে সাবজেক্ট দিবেন, তারপর ভার্বের ভি টু দিবেন, তারপর এক্সটেনশন দিবেন। যেমন সে একটা ঘুড়ি উড়িয়েছিল, সে একটা মোবাইল ফোন কিনেছিল, সে ভাত খেয়েছিল, তারা আমাদের বাড়িতে এসেছিল। এরকম কয়েকটা বাক্য বলেন তো। মহুয়া পড়শি, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। জি স্যার। শুনতে পারছেন? বলেন, পাস্ট টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি বলতে বাক্য বলেন। আপনি বাক্য বললেই হবে, কয়েকটা আমি পাস্ট এখানে টেন্সে। গিয়েছিলাম। ইয়েস, আই ওয়েন্ট দেয়ার, কি হবে? আমি এখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার। আই দেয়ার। তারপর আরো কয়েকটা বলতে হবে। আমি একটা মোবাইল ফোন কিনেছিলাম, আই বট আ মোবাইল ফোন। তারা আমাদের বাড়িতে এসেছিল, দে কেম টু আওয়ার হোম। কি নেটওয়ার্কের সমস্যা? শুনতে পারছেন? সবাই কি আমার কথা শুনতে পারেন? জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। তো ওকে, দেখেন আমাদের অনেকেরই হয়তো বিভিন্ন জায়গা থেকে ক্লাস করছেন, তো নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। তো দেখেন এখানে আমি পাস্ট টেন্স বুঝিয়েছি, পাস্ট ইনডেফিনিট। এখানে অনেকেই রয়েছে, আমার অন্যান্য ব্যাচগুলোতে অনেকে 3 মাস 4 মাস ক্লাস করার পরে বলে যে স্যার ইংরেজি তো পারতেছি না, কথা বলতে পারতেছি না, ফ্রি হ্যান্ডে লিখতে পারি না। এখন এইটার ব্যর্থতা কাদের জানেন? আপনারা প্রথম থেকেই যখন এই টেন্সের ক্লাসগুলো নেওয়া হয় এই জায়গাটাতে আপনারা মনোযোগ সহকারে দেখেন না। কথা বলতে গেলে আমাদের সময় বা আরো আগে কিন্তু গ্রামার, ট্রান্সলেশন মেথডে ইংরেজি শিখতে হতো। এখন দেখবেন বইয়ের উপরে 9-10-এর গ্রামার বইয়ের উপরে লেখা থাকে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ মেথড। তো তখন ছিল জিটিএম মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড। এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। গ্রামার শিখে শিখে ট্রান্সলেশন করে করে ইংরেজিতে কথা বলা শিখতে হয়। মনে করেন আপনি যে কোনো একটা বিষয়ের উপরে একটা অ্যাড্রেস দিবেন, ভাষণ দিবেন, বক্তব্য দিবেন, একটা প্যারাগ্রাফ লিখবেন, একটা কম্পোজিশন লিখবেন। তো যে বিষয়ের উপর লিখবেন ওই কথাগুলো দেখবেন প্রথমে আপনার মাথায় কিন্তু বাংলা ভাষায় আসে। তো যেহেতু বাংলায় আসে, ওই বাক্যগুলো বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দিলেই তো আমার জায়গাটা ক্লিয়ার হয়ে গেল, আমি সফল হয়ে গেলাম। তো ওই যে বাংলা ভাষাকে ইংরেজিতে ট্রান্সলেট করা, এটা আহামরি কোনো কঠিন কাজ না। আপনাকে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট শিখতে হবে, তার আগে টেন্স আইডেন্টিফাই করতে হবে। একেবারে সর্বাগ্রে আপনাকে
টেন্স নির্ধারণ করা শিখতে হবে। আমার নাম রাজু, আমি প্রতিদিন স্কুলে যাই। দেখেন এখানে সম্ভবত একটা প্রেজেন্টেশন রয়েছে কিনা আপনাদেরকে একটু দেখাতে পারতাম। এই যে রয়েছে অলরেডি, দেখেন আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। বাক্যগুলো প্রত্যেকটা কোন টেন্স একটু খেয়াল করে যান সঙ্গে সঙ্গে। স্কুলে গিয়া আমরা অনেক কিছু শিখি, আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলতে হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। দেখেন ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। আমার নাম রাজু, প্রত্যেকটা বাক্য কিন্তু কোনো না কোনো টেন্স মেইনটেইন করে তারপরে কিন্তু হয়েছে। তো এই টেন্সের জায়গাটা যদি আমরা না পারি, এই বাক্যগুলো কি কমপ্লিট করা যাবে বলেন তো? জি না স্যার। যাবে না, কখনোই সম্ভব না। এখানে অনেকেই 3 মাস ক্লাস করার পরে এই কথাটা যেন না বলতে হয় যে স্যার আমি টেন্স পারি না। প্রত্যেকটা টেন্স আপনাদের খুব ভালো করে দেখাচ্ছি, এই জায়গাগুলো আপনারা একটু মন দিয়ে দেখবেন। এই যে দেখেন একটা জিনিস দেখিয়েছি যে টেন্সের কোনটা দেখালাম, কেবল পাস্ট ইনডেফিনিট টেন্স। সে একটি ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। এই টেন্সের সঙ্গে সঙ্গে এখানে পরবর্তী দিন ক্লাসে আপনাদের দেখাবো, এই যে একটা বাক্য বললাম না, সে একটি ছবি এঁকেছিল, এই বাক্যটা কোন টেন্স? এইটা পাস্ট ইনডেফিনিট। তো এইটা পাস্ট ইনডেফিনিটের অ্যাফার্মেটিভে রয়েছে, হি ড্রিউ আ পিকচার, সে একটি ছবি এঁকেছিল। এখানে যদি নেগেটিভ করতে হয় তখন কি হবে? সে একটি ছবি আঁকেনি। এটাকে ইন্টারোগেটিভ করতে বললে কি হবে? সে কি একটি ছবি এঁকেছিল। আর এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? সে কি একটি ছবি আঁকেনি। তো দেখেন এই পাস্ট টেন্সের একটা বাক্যকে কিন্তু আমরা চার রকম ফর্মে কনভার্ট করে লিখতে পারি। ভাবে কিন্তু আমরা কনভার্ট করে লিখতে পারি। তো এই যে জায়গাটা, আমরা প্রত্যেকটা টেন্স এইভাবে একটা বাক্যকে কিভাবে 4 রকম বাক্যে আমরা রূপান্তর করতে পারি, সেই জায়গাগুলোও আমরা কিন্তু একটু পরে শিখব। তো আমরা প্রথমে এখানে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ একটা সেন্টেন্স দেখলাম, পজিটিভ সেন্টেন্স, হি ড্রিউ আ পিকচার। কিভাবে করবো এই বাক্যগুলো? প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট বসেছে হি, অনেকে এখানে দিয়ে দেয় ড্রিউইস, কিন্তু ড্রিউইস তো হবে না, এই ড্রস হবে। তো এটা একটি মাত্র টেন্সে বসে থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যদি কিনা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে এস বা ইয়েস দেওয়া যায়। তো দেখেন আমরা মনে হয় কারো পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে কারো কোনো কথা থাকা কথা না। এরপর কি দেখব? প্রেজেন্ট সিম্পল টেন্স। কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এমন বুঝালে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। সাধারণত প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট। সাধারণত প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। বৈজ্ঞানিক সত্য, সায়েন্টিফিক ট্রুথ। ঐতিহাসিক সত্য, হিস্ট্রিক্যাল ট্রুথ। এইগুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। এগুলোকে কোন টেন্স বলা হয়? প্রেজেন্ট সিম্পল টেন্স। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে বা সাথে রস্বই এ ও অন্ত্যেষ্টে, অর্থাৎ যাই, যাও, খায়, খায়, এইরকম শব্দ থাকে। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। কি হয়? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হয়। এই কথাটা মনে রাখবেন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একমাত্র, তাহলে ভার্বের পরে এস বা ইএস যোগ করতে হয়। মনে রাখবেন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন। গঠন প্রণালীটা কি হবে? খুবই সহজ। প্রথমে আপনাকে একটা সাবজেক্ট বা কর্তা নিতে হবে, এটা মনে রাখবেন। এখানে হচ্ছে এস ভি ও নিয়ম, এস ভি ও, অর্থাৎ প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। মনে রাখবেন এই সূত্রটা। তো এখানে প্রথমে সাবজেক্ট দিয়েছি কি আই, ভার্ব দিয়েছি কি গো, আর অবজেক্ট দিয়েছি কি স্কুল, আই গো স্কুল। কিন্তু এখানে একটা প্রেপজিশনের ব্যবহার করতে হয়। আমি স্কুলে যাই মানে আমি স্কুলের দিকে, কাছে, দিকে, প্রতি, এটা হলে কিন্তু টু ব্যবহার করা হয়। তো আমি স্কুলের কাছে বা স্কুলের দিকে বা স্কুলে যাই, আই গো টু স্কুল। কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের ভি অন ফর্ম, তারপর অবজেক্ট। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সে প্রতিদিন এখানে আসে, হি কামস হেয়ার এভরিডে। আকবর বাংলা সাল চালু করেন, আকবর ইনোভেটস বাংলা ইয়ার।
দেখেছেন এই যে কথাগুলা প্রত্যেকটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা ফুটবল খেলি, এখানে শুধু সাবজেক্ট আর মূল ভার্বের ভি অন ফর্ম আর অবজেক্ট এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। করিম ফুটবল খেলে, করিম প্লে ফুটবল হবে না, যেহেতু করিম এখানে একজন, এই জন্য করিম প্লেস ফুটবল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এই যে জায়গাটা আপনাদেরকে বুঝাচ্ছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা কি সবাই মোটামুটি বুঝতে পারতেছেন? প্লিজ লেট মি নো দ্যাট। জি স্যার। জি স্যার। মনে হয় আমি ভালো পড়াতে পারতেছি না নাকি? নো স্যার। না জি স্যার, ভালো, অনেক ভালো বোঝাচ্ছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ক্লাস শেষে আনমিউট করব, আপনারা সেই জায়গাগুলো একটু নোট করে রাখেন, আমি আবার বুঝাই দিব, সেই জায়গাটাতে আমি আবার যাব। তো এখানে কি বলেছি? আকবর বাংলা সাল চালু করেন। দেখেন আকবর মারা গিয়েছে অনেক আগে, এবং আকবর এই বাংলা সাল চালু করেছিল না শত শত বছর আগে। তো এখনো এটা আকবর ইনোভেটস বাংলা ইয়ার। এখানে ইনোভেটস অর্থাৎ চালু করেন মূল ভার্ব এবং তারপরে এস দিয়েছি। এটা তো এইভাবে বলা যেত যে আকবর বাংলা সাল চালু করেছিলেন, কিন্তু এটা কেন বলতে পারবো না? এখানে একটি কথা বলে এসেছি, দেখেন ঐতিহাসিক সত্য, এই যে হিস্ট্রিক্যাল ট্রুথ। তো এখানে কিন্তু এটা একটা ইতিহাস গড়ে দিয়ে গেছে কে? আকবর, বাংলা সাল চালু করে দিয়ে। তো এই জায়গাটাকে এই জন্য আমরা এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। চিরন্তন সত্য কিছু কথা রয়েছে, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। দেখছেন? তো এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব। রেগুলার হ্যাবিট, ইউনিভার্সাল ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ, হিস্ট্রিক্যাল ট্রুথ, এই শব্দগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব। ফিউচার সিম্পল টেন্সটা কেমন হবে দেখেন, কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে, কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে, এরূপ বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। কোন টেন্স হবে? ফিউচার ইনডেফিনিট। দেখেন চিনিবার উপায় খুবই সহজ। বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে ব, বে, বা, বেন থাকে। ব, বে, বা অথবা বেন থাকে কোথায়? বাংলা ক্রিয়াপদের শেষে। দেখেন সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে, সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে, এবং ভার্বের প্রেজেন্ট রূপ অর্থাৎ ভি ওয়ান ফর্ম ব্যবহৃত হয়। সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল এবং সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে উইল বসে। কেমন দেখেন? কিন্তু মডার্ন গ্রামার অনুসারে আপনারা সব সাবজেক্টের পরে উইল ব্যবহার করবেন, এটা কিন্তু লেটেস্ট গ্রামার নিয়ম অনুসারে। যেমন একটু দেখেন, আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো, এখানে আই শ্যাল দিলেও হবে, ভুল ধরা যাবে না। কিন্তু আধুনিক গ্রামার অনুসারে এখানে আই এর পরে উইল দিতে হবে। কি দিতে হবে? আই উইল স্পিক ইন ইংলিশ। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। আমি একটি কলম কিনবো, আই উইল বাই আ পেন। আমি একটা মোবাইল কিনবো, আই উইল বাই আ মোবাইল ফোন। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। তারা আগামীকাল ঢাকা যাবে, দে উইল গো টু ঢাকা টুমরো। একটা সেন্টেন্স, একটা নিয়ম শিখাই দিলে ওই নিয়মে আপনাদেরকে তাৎক্ষণিকভাবে বাক্য রচনা করা শিখতে হবে। আমরা এই ভাষাটা শুধু শিখেছি কিন্তু কাজে লাগাইনি। কিন্তু আমরা কি করিনি? কাজে লাগাইনি। এটা কিন্তু প্র্যাকটিক্যাল করার একটা জিনিস। দেখবেন আমাদের সায়েন্সে যারা পড়ি, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয় না পরীক্ষার আগে, ইন্টারমিডিয়েট লেভেলে ডেমো ক্লাস হয়, আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। তো এই ভাষাটা কিন্তু আমি আপনাদের আজকে যে তিনটা টেন্স এইমাত্র পড়ালাম, এইগুলা এখনই ব্যবহার করে কথা বলতে হবে। আজকে থেকেই শুরু করবেন, কালকের কাজ আজকে করুন, এবং আজকের কাজ এক্ষুনি শুরু করুন। একটা প্রভার্ব রয়েছে, প্রবাদ বাক্য, মনে রাখবেন এই কথাগুলা। তো এখানে এই টেন্সগুলা, এই যে বাক্যগুলো আমি বলতেছি, এই বাক্যগুলো শিখে আপনাদেরকে সঙ্গে সঙ্গে কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি আগামী 2 দিন পর এটা প্র্যাকটিস করব, নো, আপনি কোনোদিন ইংরেজি শিখতে পারবেন না। এইখানে দেখেন কয়েকটা বাক্য বলেছি যে আমি ইংরেজিতে কথা বলবো, সে ফুটবল খেলবে, তারা স্কুলে যাবে, সে আজ বাড়ি আসবে, তারা মাছ ধরবে, রনি একটা শার্ট কিনবে। এই যে কথাগুলো, এখন থেকে আমার ক্লাসটা শেষ হলে আপনারা নিজের সঙ্গে নিজে কথা বলবেন। এটা আবার কেমন? অনেকে বলে তার নিজের সাথে নিজে কেমনে কথা বলে। মনে করেন বলবেন নাও আই উইল ইট রাইস, এখন আমি ভাত খাবো।
তারপর কি, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। আই উইল ডু দ্য সাম, আমি অঙ্কটি করব। হি উইল কাম টুডে, সে আজ আসবে। আই উইল বাই আ শার্ট, আমি একটা জামা কিনবো। এই যে দেখেন উইলের ব্যবহার, এই ব্যবহারটা কিন্তু আপনাদেরকে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হবে, নইলে আমরা পরবর্তীতে প্র্যাকটিস করব তা কিন্তু হবে না, ভুলে যাবেন, একেবারে শিওর ভুলে যাবেন। বিভিন্ন ব্যাচে পড়াতে পড়াতে এই অভিজ্ঞতাটা পেয়েছি আপনাদের ভিতর থেকে। অর্থাৎ আমার এই দেখানো পদ্ধতিটা যদি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে পারেন, হাতের কাছে যদি নোটবুক থাকে, ক্লাসটা যখনই শেষ করব, ক্লাস শেষে আপনি এই 3টা টেন্স থেকে কয়েকটা বাংলা বাক্য লিখে তার ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। সেইটাও যদি আপনারা না করতে পারেন, আপনাদের জন্য খুব একটা সহজ পদ্ধতি বের করে রেখেছি। এই যে জায়গাটা দেখেন, সেন্টেন্স ট্রান্সলেশন মেথড, অর্থাৎ বাংলা থেকে এখানে বাংলা বাক্য দেওয়া রয়েছে, আপনাদেরকে ইংরেজি করতে হবে। ডে অন, প্রথম দিনে এখানে 20টা বাক্য রয়েছে, এইগুলা প্র্যাকটিস করবেন। সূর্য পূর্ব দিকে ওঠে, পাখিরা আকাশে ওড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান, এগুলা তো প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সের বাক্য রয়েছে দেখেন এখানে, রনি স্কুলে যায়নি, তুমি ভাত খেয়েছিলে, তাহারা ফুটবল খেলেছিল, লাবণী গান গেয়েছিল। দেখেছেন, তাহলে আমি পাস্ট টেন্স শিখিয়েছি না, পাস্ট টেন্সের বাক্য রয়েছে, প্রেজেন্ট টেন্সের বাক্য আছে, ফিউচার টেন্সের বাক্য আছে। তো এইগুলো প্র্যাকটিস করলে কি পারা যাবে, হ্যাঁ অথবা না? জি স্যার। তো আমার আমার কথার আমার কথার একটি আমার কথার কিওয়ার্ড হচ্ছে, আপনি সবাইকে একটা জি বলেন। তাজউদ্দিন এসকে কি বলতে চাচ্ছেন? এই যে জায়গাটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি না, এগুলো আপনাদেরকে ইনস্ট্যান্ট প্র্যাকটিস করতে হবে। এইভাবে কিন্তু আমরা প্রেজেন্টেশনও দিব, আমরা দ্রুত কথা বলা শিখে যাব। দেখেন প্রেজেন্টেশন সিস্টেম, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, এগুলো কিন্তু আপনারা টেন্স পারলে অবশ্যই পারবেন। স্টার্টিং সিস্টেম 1, গুড আফটারনুন এভরিওয়ান, আপনাকে কথা বলার অনুরোধ করা হলো, আপনি হঠাৎ করে গিয়ে তো কথা বলা শুরু করতে পারবেন না। ইংরেজিতে কথা বলতে গেলে, বাংলায় কথা বলতে গেলে হঠাৎ কোনো নতুন মানুষের সামনে তাদেরকে সালাম দিয়ে শুরুতে ভদ্রভাবে কথা বলা শিখতে হয়। কিভাবে? গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, দিস ইজ সৈকত। At first I would like to thanks to my honorable moderator sir, তার নামটা বলবেন এখানে, for giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is, topics name, তারপর বলবেন ডিয়ার অডিয়েন্স। ডিয়ার অডিয়েন্স বলেই আপনি এখান থেকে আপনার মূল কথা বলা শুরু করে দিবেন। এটা হচ্ছে বডি অফ দ্য লেটার। তারপর কি করবেন, শেষে গিয়ে শেষ নামাতে হবে। দ্যাটস অল ফ্রম মাই সাইড for the time being. Thank you so much for listening my speech with patience. Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. একেবারে সংক্ষেপে বলতে পারেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখছেন কত সহজে সুন্দরভাবে কথা বলা যায়। এই সিস্টেমগুলো কিন্তু আপনাকে দেখানো হবে। তো এর সর্বাগ্রে আপনাকে টেন্স শিখতে হবে। কি বলেছি, সে ফুটবল খেলবে, ফিউচার টেন্স, হি উইল প্লে ফুটবল, তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। এইবার দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম একটা বক্স দেওয়া হবে, এই বক্সের মাধ্যমে উপরের টেন্সগুলো যদি কেউ ভালোভাবে বুঝতে পারেন, তাহলে এই বক্সের মাধ্যমে কিন্তু আমরা ওই জায়গাটা আরো ক্লিয়ার করতে পারবো। কেমন? অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখেন, স্টার্টার অর্থাৎ সাবজেক্ট নিতে হবে। এখানে প্রথমে একটা সাবজেক্ট নিয়েছি আই, প্রথমে কি সাবজেক্ট নিয়েছি আই, প্রেজেন্ট সিম্পল টেন্স করেছি রাইট, কি করেছি বলেন, রাইট, অর্থাৎ আই রাইট কি দাঁড়ালো, আমি লিখি। এইবার এই দ্বিতীয় বক্স তৃতীয় বক্স থেকে নেওয়ার প্রয়োজন নাই, শেষে গিয়ে আপনাকে একটা অবজেক্ট নিতে হবে। কি নিতে হবে? একটা অবজেক্ট নিলাম, আই রাইট কি, এ লেটার, আমি একটি চিঠি লিখি। উই সিং আ সং, আমরা গান গাই। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। হি নো হিম, সে তাকে চেনে। দেখেন এইখান থেকে এই স্টার্টার নিলাম উই, এইবার পাস্ট টেন্সের একটা বাক্য করব, কিভাবে হবে, উই স্যাং, কি হবে বলেন তো, উই স্যাং, আমরা গেয়েছিলাম। কি গেয়েছিলাম? উই স্যাং এ সং, কি হবে, উই স্যাং এ সং, আমরা একটা গান গেয়েছিলাম। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। তারপর কি হবে, হি নো অথবা হি নিউ হিম, হি নিউ হিম, হি উইল নো হিম। অর্থাৎ প্রথমে সাবজেক্ট নিবেন, তারপর প্রেজেন্ট ফর্মের একটা ভার্ব নিবেন, তারপর অবজেক্ট নিবেন,
এইবার যদি মনে করেন আমি পাস্ট টেন্স গঠন করব, প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর পাস্ট ফর্ম, এই মাঝখানের যে বক্স পাস্ট সিম্পল, এইখান থেকে একটা বাক্য ওয়ার্ড নিতে হবে অর্থাৎ ভার্ব, তারপর আপনাকে অবজেক্ট নিতে হবে। তো এইভাবে নিয়ে প্রত্যেকটা বক্স থেকে অনেক রকমের বাক্য তৈরি করা যায়। কোনো বাক্য হবে প্রেজেন্ট টেন্স, কোনোটি হবে পাস্ট টেন্স, কোনোটি হবে ফিউচার টেন্স। তো এই বাক্যগুলো আমরা কিন্তু এখনই একটু তৈরি করব, দেখি আমরা পারি কিনা। মিস্টার পলাশ আহমেদ, পারবেন এই বাক্যগুলো এখান থেকে বাক্য তৈরি করতে? জি স্যার, পারবো স্যার। অবশ্যই। তাহলে এই বক্স থেকে আপনি কিছু বাক্য তৈরি করেন। প্রথমে এখানে ইউ নেবেন, ইউ ওয়াচড টিভি, ইউ ওয়াচড টিভি, ইউ উইল ওয়াচ টিভি, হি নো হিম, হি নিউ হিম, হি উইল নো হিম। এইভাবে আপনি প্রথম থেকেই শুরু করেন, আই থেকে, আই এবং উই, এইটা 3 আর 3 6টা বাক্য বলবেন। আপনি কোনভাবে বলবেন বুঝতে পেরেছেন? আমি দেখিয়ে দিয়েছি, আই এবং উই দিয়ে 6টি বাক্য আপনি বলেন, ইনডেফিনিট, স্যার, কন্টিনিউয়াস আর পারফেক্ট। উই রাইট এ লেটার, হুম উই রোট এ লেটার, হুম উই উইল রাইট এ লেটার, হুম ইউ রাইট ইউ রাইট এ লেটার, হুম ইউ রোট এ লেটার, হুম ইউ উইল রাইট এ লেটার। থ্যাংক ইউ। আমি যা বুঝাতে পেরেছি আপনি বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ফারজানা ইসলাম, ক্যান ইউ হেয়ার মি? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ফারজানা ইসলাম, ক্লাসে আছেন? মিস্টার পলাশ আহমেদ, আপনি বলেছেন কেবল, তাই না? আচ্ছা, তারপর বিউটি বৈদ্য, পারবেন বলতে কয়েকটা বাক্য? Yes, sir. হ্যাঁ। Yes, sir. তো এইখান থেকে আপনি আই উই বাদ দিয়ে ইউ হি এইটা দিয়ে বলেন, এই যে ইউ থেকে শুরু করবেন, এখান থেকে কয়েকটা বাক্য তৈরি করেন ইউ এবং হি দিয়ে, 3 আর 3 6টা। You watch TV. হুম তারপর you know him. হুম You play football. হুম এবার পাস্ট বলবো? হ্যাঁ, পাস্ট ইউ বলবেন। দিয়ে স্যার সাবজেক্ট। হ্যাঁ, ইউ হ্যাঁ, বা ই দিয়ে ইউ বলেন। ইউ ওয়াচড টিভি, হুম ইউ ড্রোভ, আচ্ছা, ইউ প্লেড ফুটবল, হুম ইউ drew a picture, হুম ইউ ate rice, হুম তারপরে তো I will eat rice. হ্যাঁ, আমি এটাই চাচ্ছিলাম। দেখেন এখানে ইউ দিয়ে যদি করেন, ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো, তুমি টিভি দেখেছিলে, ইউ ওয়াচড টিভি, ইডি হবে, তুমি টিভি দেখবে, ইউ উইল ওয়াচ টিভি। অর্থাৎ ইউ দিয়ে 3টা বাক্য চাচ্ছিলাম, আপনি বলতে পেরেছেন, সমস্যা নাই। হি দিয়ে, হি নো হিম, সে তাকে চেনে, হি নিউ হিম, সে তাকে চিনতো, হি উইল নো হিম, সে তাকে চিনবে। চিনবে। দেখছেন? তাহলে আমি এতক্ষণ ধরে যা শিখালাম তার নির্যাস আমার এই বোর্ডের ভিতরে, এই ছকের ভিতরে রয়েছে। সবাই কি আমার কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট 3টা টেন্সের সব বাক্য কিন্তু আমার এই বক্সের ভিতরে রয়েছে। এইটা আপনাদেরকে পিডিএফ ফাইলটা এখন দিয়ে দিব। এই ক্লাসটা আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে দেখে নেবেন, আমার রেকর্ডেড ক্লাসটাও ওখানে থাকবে। তো দেখেন এখানে কি বললাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের পরে এস বা ইএস যোগ করতে হয়। এটা নাম্বার এবং পার্সন পড়ানোর ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে ডিটেইলস দেওয়া রয়েছে, কোথায় এস হবে এবং কোথায় ইএস হবে। তো এইদিকে যাব না, এখন এখানে কি রয়েছে দেখেন, সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে কি হবে, হি প্লেস ফুটবল। রওশনারা বেগম, আপনি এই বাক্যগুলো একটু পড়তে পারবেন? সে ফুটবল খেলেছিল, সে ফুটবল খেলবে, এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন, ইংলিশ এবং বাংলা কি দেওয়া রয়েছে, প্লিজ স্টার্ট নাও। সম্ভবত ক্লাসে উনি নাই। তারপর মহুয়া পড়শি, নিপা আক্তার, হ্যাঁ আপনি পড়েন, নিপা আক্তার। He plays football. সে হুম, ফুটবল খেলে। ভালো He শোনা যাচ্ছে plays না, সাউন্ড football. বাড়িয়ে দেন, আপনার ফোনের সাউন্ড বাড়ান, ভালো শোনা যাচ্ছে না। He plays football. হুম সে ফুটবল খেলে। হুম He plays football. সে ফুটবল খেলেছিল। হুম He will play football. সে ফুটবল খেলবে। They speak English. তারা ইংরেজিতে কথা বলে। হুম They spoke English. তারা ইংরেজিতে কথা বলেছিল। হুম They will speak. তারা ইংরেজিতে কথা বলবে।
থ্যাংক ইউ। দেখেন, এগুলো কিন্তু আমাদেরকে আরো এক্সপার্ট হতে হবে, আমাদের আরো দ্রুত কথা বলা শিখতে হবে। তার জন্য আমাদের এই টেন্সের ব্যবহারটা খুব ভালোভাবে শিখতে হবে। তো আপনারা সবাই পেরেছেন, থ্যাঙ্কস এ লট টু এভরিওয়ান। এখানে আমরা এখন একটু নেগেটিভ শিখবো। এই উপরের বক্সটির মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ শিখেছি। এখন এই বাক্যগুলো আমরা কিভাবে নেগেটিভ করা যায় অতি সহজে, সেই জায়গাগুলো একটু দেখে নি প্লিজ। হেয়ার ইউ ক্যান সি স্টেপ 2। আমরা এর আগে স্টেপ 1 করেছি, এখন স্টেপ 2 করতেছি। কিভাবে নেগেটিভ করব? সাবজেক্ট নিলাম, সাবজেক্ট কি নিলাম বলেন? উই। সাবজেক্ট কি নিয়েছি? উই। অক্সিলারি ভার্ব নিতে হবে। উই এর পরে কি বসে? ডু নট নাকি ডাজ নট? উই ডাজ নট বসে, তাই না? নো, উই ডু নট বসে। উই ডু নট, তাহলে কি হবে? উই ডু নট প্লে, আমরা খেলি না। এখান থেকে ডু নট এর পরে একটা ভার্ব নিলাম। এই ডু নট কিন্তু এখানে দেখেন এই যে অক্সিলারি ভার্ব, এটা কিন্তু মেইন ভার্ব নয়। তো কি নিলাম? উই ডু নট প্লে, আমরা খেলি না। কি খেলি না? ফুটবল। উই ডু নট প্লে ফুটবল, উই ডু নট প্লে ক্রিকেট, উই ডু নট প্লে ব্যাডমিন্টন, উই ডু নট প্লে লুডু। দেখেছেন, সাবজেক্ট চেঞ্জ করে করে দিয়ে অনেক বাক্য তৈরি করা যায়। উইটাকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। উই, উই ডু নট প্লে ফুটবল না দিয়ে আই ডু নট প্লে ফুটবল। তারপর দিতে পারেন দে ডু নট প্লে ফুটবল। হ্যাঁ, উই ডু নট প্লে ফুটবল। তো এইভাবে কিন্তু এখানে সাবজেক্টও চেঞ্জ করা যায়, অবজেক্টও চেঞ্জ করা যায়, ভার্বও চেঞ্জ করা যায়, ডু নট ও ডাজ নটও চেঞ্জ করা যায়। কিন্তু আমার নিয়মটা ঠিক থাকবে, আমার রুল যেইটা, এইটা কিন্তু ঠিক থাকবে। আমরা দোকানে গিয়ে জামা কাপড় কেনার সময় অনেকেই বলে থাকি যে সেম ডিজাইনের ভিতরে কালার ভিন্ন দিবেন, ডিজাইন একই হবে কিন্তু কালার ভিন্ন। তো এখানেও কিন্তু ঠিক তাই, আমার নিয়মটা ঠিক থাকবে, এখানে কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখবেন আমরা যখন মাধ্যমিক লেভেলে পড়াশোনা করেছি, 9-10-এর বীজগণিত বইতে কিন্তু আমাদের ম্যাথের টিচাররা একটি নিয়মের একটা অঙ্ক দেখাই দিত, বলতো বাদ বাকিগুলা তোমরা করো। অথবা উনি সংখ্যা চেঞ্জ করে দিত, কিন্তু রুল বা সূত্র একই থাকতো। এখানে যারা আমরা পড়াশোনা করে এসেছি সবাই কম বেশি বিষয়টা জানি। এখানেও ঠিক তদ্রূপ তাই, একটা আপনাকে দেখাই দিব, বাদ বাকিগুলো আপনি পারবেন। উই ডু নট প্লে ফুটবল, ইউ ডু নট প্লে ফুটবল। দেখেছেন, হি দিয়ে করেন তো। হি ডাজ নট রাইট এ লেটার, সে একটা চিঠি লেখে না। তারপর কি হবে? শি ডাজ নট সিং এ সং, সে একটা গান গায় না। এখান থেকে আপনি পাস্ট টেন্সের বাক্য তৈরি করতে পারবেন। কিসের বাক্য তৈরি করতে পারবেন? পাস্ট টেন্স। শি ডিড নট ড্র আ পিকচার, সে একটা ছবি আঁকেনি। শি ডিড নট ড্র আ পিকচার, সে একটা ছবি আঁকেনি। রানা ওন্ট গো দেয়ার, রানা সেখানে যাবে না। রানা ওন্ট ইট রাইস, রানা ভাত খাবে না। এই বক্সের ভিতরে থেকে আমাদেরকে এখন বাক্য তৈরি করতে হবে। কে কে পারবেন প্লিজ রেইজ ইওর হ্যান্ড। এখানে রেইজ হ্যান্ড নামক একটা বাটন রয়েছে, এইটাতে আপনারা একটু ক্লিক করবেন, আমি বুঝতে পারবো আপনারা কে কে কথা বলতে চাচ্ছেন। বিশাল দাস বলতে পারবেন? বিশাল, আনমিউট করেন তো একটু। মনে হয় শুনতে পারছেন না। দুর্জয় ধর। এমডি রাজু মিয়া, আপনারা কি আমার কথা শুনতে পান প্লিজ? শোনা যায়। না, আমি যাদেরকে কল করতেছি এরা মনে হয় শুনতে পারছে না, এরা আনমিউট করে রেখেছে, মিউট করে রেখেছে, এখানে আর হচ্ছে না। নাদিম মিয়া। আচ্ছা, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন স্বেচ্ছায় যারা বলতে চাচ্ছেন তাদের কাছে আসি। বিউটি বৈদ্য, আপনি একটু পড়েন। এই যে বক্স, এইখান থেকে আপনাকে বাক্য তৈরি করতে হবে। হ্যাঁ, এখান থেকে বাক্য তৈরি করতে হবে। এই যে জায়গাটা, স্যার প্রথমে উই দিয়ে বলছি। হ্যাঁ উই দিয়ে বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। উই ডোন্ট রাইট এ লেটার। হুম। তারপরে ইউ ডিডন্ট রাইট এ লেটার। হুম। ফার্স্টে বললাম ইউ উড নট রাইট এ লেটার। এটাকে ওন্ট বলতে হবে। কি বলতে হবে? ওন্ট। উইল নট কে সরি, ওন্ট রাইট এ ইয়েস, লেটার। দেখেন এখানে উইল নট কে আমরা কি বলবো? ওন্ট বলবো। হ্যাঁ, তো এইভাবে এখান থেকে আমরা, ধন্যবাদ আপনাকে, এখান থেকে আমরা সাবজেক্ট নিব, অক্সিলারি ভার্ব নিব, তারপর এখান থেকে ভার্বের বেস ফর্ম নিব, তারপর আমরা এখান থেকে এক্সটেনশন। যেমন উই ডু নট প্লে ফুটবল, এইটার পাস্ট টেন্স কি হবে? উই ডিড নট প্লে ফুটবল। এইটার ফিউচার টেন্স কি হবে? উই ওন্ট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো না। অর্থাৎ এখানে স্টেপ 2 এর মাধ্যমে আমরা কিন্তু নেগেটিভ বাক্য তৈরি করতেছি। আমরা কি করতেছি? নেগেটিভ বাক্য তৈরি করা শিখে গেলাম। আমরা স্টেপ 1 এর মাধ্যমে এই বক্সে দেখে এসেছি কিভাবে একটা বাক্যকে অ্যাফার্মেটিভ করা যায় এই বক্স ব্যবহার করে।
কিভাবে এখানে অ্যাফার্মেটিভ করব। তো দেখেন, হিয়ার ইউ ক্যান সি, আমরা এই বক্সগুলো শেষ করলাম। এখন এখানে আমরা কয়েকটা বাক্য দেখতে পাচ্ছি। আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। আমি ফুটবল খেলিনি, আই ডিডন্ট প্লে ফুটবল। আমি ফুটবল খেলবো না, আই ওয়ন্ট প্লে ফুটবল। সে একটি ছবি আঁকে না, হি ডাজ নট ড্র এ পিকচার। সে ছবি আঁকেনি, হি ডিড নট ড্র এ পিকচার। সে একটি ছবি আঁকবে না, হি ওয়ন্ট ড্র এ পিকচার। হি ওয়ন্ট ড্র এ পিকচার। তো দেখেন, এই যে কথাগুলো বললাম, এইগুলাও কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ডে টু ডে লাইফে প্র্যাকটিক্যালি আমাদেরকে ব্যবহার করতে হবে। আপনাকে কেউ যদি বলে, আপনি মনে করেন একজন মেয়ে মানুষ, আপনাকে একজন জিজ্ঞাসা করলো ডু ইউ প্লে ফুটবল, আপনি বলবেন আই ডোন্ট প্লে ফুটবল। ডু ইউ প্লে ফুটবল? আই ডোন্ট প্লে ফুটবল। আপনি কি ফুটবল খেলেন? নো, আই ডোন্ট প্লে ফুটবল। না, আমি ফুটবল খেলি না। অর্থাৎ প্রচুর পরিমাণে আপনাকে ডায়লগ পড়তে হবে, যেখানে কোশ্চেন দেওয়া থাকবে, অ্যান্সার দেওয়া থাকবে, অথবা প্রেজেন্টেশন দিতে হবে। তো এই কথাগুলা, এই ক্লাসগুলা স্যার আপনাদেরকে রেগুলার ওয়েতে করাবে। আপনারা স্যারের সঙ্গে থাকবেন, দেখবেন প্রচুর পরিমাণে দ্রুত গতিতে ইংরেজিতে কথা বলা শিখে গেছেন। দেখেন, স্টেপ 3 এর মাধ্যমে এটা করে আমরা শেষ করব। স্টেপ 3, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি। আমরা আজকে অনেক কিছু শিখে ফেলেছি। কনজুগেশন অফ ভার্ব শিখেছি, প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স এন্ড ফিউচার সিম্পল টেন্স শিখেছি। আমরা 3টা বক্সও শিখে গেলাম, কিভাবে একটা বাক্যকে অ্যাফার্মেটিভ করতে হয়, কিভাবে একটা বাক্যকে নেগেটিভ করতে হয়, এবং এখন আমরা শিখব কিভাবে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে হয়। যেমন দেখেন, অক্সিলারি ভার্ব নিতে হবে ডু অথবা ডাজ। মনে রাখবেন, ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমে প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ আসে, তারপর এখান থেকে একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট আমি মনে মনে একটা নিলাম, দেখেন এখানে রয়েছে আই। তারপর একটা ভার্ব নিলাম রাইট, ডু আই রাইট। এখান থেকে আরেকটু অবজেক্ট নিলাম লেটার, ডু আই রাইট এ লেটার। আমি কি একটি চিঠি লিখি? ডু উই সিং এ সং? আমরা কি গান গাই? ডাজ হি রাইট এ লেটার? সে কি একটা চিঠি লেখে? এখানে ডাজ দিলে ভুলেও কখনো এখানে রাইটস দিব না, কেননা দুইটা থার্ড পারসন ফর্ম একই বাক্যে বসে না। তো ডাজ হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লেখে? এই বাক্যগুলোকে আমরা পাস্ট টেন্সের প্রশ্নবোধক করতে পারি। ডিড ব্যবহার করব। প্রেজেন্ট টেন্সে যেমন ডু বা ডাজ আসে সাবজেক্ট অনুসারে, আর পাস্ট টেন্সে গিয়ে এই জায়গাটা একটু সহজ আছে, সাবজেক্ট যাই থাকুক আপনাকে ডিড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ডিড। আমার কথার মাঝে কিছু কিওয়ার্ড আমি বলে যাচ্ছি, এইগুলো একটু নোট করে নেবেন। আমার ক্লাস রেকর্ডটা আপনারা রেগুলার ওয়েতে একটু শুনবেন। ডিড ইউ ওয়াচ টিভি? তুমি কি টিভি দেখেছিলে? এখানে প্রথমে ডিড নিতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্বের ভি অন ফর্ম, তারপর অবজেক্ট। মনে রাখবেন, ডিড ব্যবহার করলে, কোনো বাক্যে যদি ডিড এর ব্যবহার করা হয়, পরবর্তীতে যে ভার্বটি থাকবে, ডিডের পরে যে ভার্বটি থাকবে ওইটা ভি ওয়ান ফর্মে হবে। ডিডি ওয়াচ টিভি? তুমি কি টিভি দেখেছিলে? ডিডি নো হিম? সে কি তাকে চিনতো? তাহলে এখানে আমরা দেখলাম প্রেজেন্ট টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, পাস্ট টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। এখন দেখব কিভাবে ফিউচার টেন্সের ইন্টারোগেটিভ। প্রথমে উইল নিলাম, তারপর এখান থেকে সাবজেক্ট নিয়েছি সি, তাহলে কি হলো? উইল সি। পরবর্তীতে একটা ভার্ব নিয়েছি প্লে। কি একটা ভার্ব নিয়েছি বলেন? প্লে। উইল সি প্লে ফুটবল? সে কি ফুটবল খেলবে? উইল দে ড্রাইভ আ কার? তারা কি একটা গাড়ি চালাবে? উইল রানা ইট রাইস? রানা কি ভাত খাবে? তো এইভাবেও কিন্তু এই বক্সটা থেকে আপনারা উপরে যেভাবে দেখিয়েছেন, কথা বলেছেন অনেকেই, এইখানেও কিন্তু আপনারা পারবেন। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে এই যতটুকু বিষয় বুঝালাম টেন্স সম্পর্কে, এইটা কি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন বা এখানে কারো কোনো সমস্যা আছে? প্লিজ লেট মি নো দ্যাট। থ্যাংক ইউ। তো আমার ক্লাসটা সর্বোপরি আপনাদের কেমন লাগলো? আজকের টেন্স সম্পর্কে বিন্দু মাত্র কোনো ধারণা পেয়েছেন? প্রেজেন্ট টেন্স কেমন হয়, কিভাবে গঠন করতে হয়, পাস্ট ইনডেফিনিট কিভাবে করতে হয়, ফিউচার ইনডেফিনিট কিভাবে করতে হয়, ওইগুলার আবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়, এই ক্লাসগুলো কি মোটামুটি সবাই বুঝতে পেরেছেন? এমডি আশিকুর রহমান, প্লিজ। থ্যাংক ইউ। তো সবাই যেহেতু বুঝতে পেরেছেন, এর জন্য আমারও পরিশ্রমটা সার্থক হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। I hope this grammar class will help us for our future life. See you in the next class. Stay well. Good night to everyone. Thanks a lot to everybody. Assalamu alaikum.